একটু কল্পনা করুন ১৯৯৯ সালের ১২ অক্টোবর করাচির আকাশে একটি যাত্রীবাহী বিমান চক্কর কাটছে। ভেতরে বসে আছেন পাকিস্তানের সেনাপ্রধান। বিমানে জ্বালানি ফুরিয়ে আসছে। নিচে করাচি বিমানবন্দরের রানওয়ের লাইট জ্বলছে, কিন্তু ল্যান্ডিংয়ের অনুমতি নেই। কারণ কয়েক ঘন্টা আগে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন এবং নির্দেশ দিয়েছেন তার বিমান যেন পাকিস্তানের কোনো বিমানবন্দরে নামতে না পারে। বিমানে জ্বালানি কমছে, যাত্রীদের মধ্যে আতঙ্ক। ক্যাপ্টেন বারবার রেডিওতে অনুরোধ করছেন। এই মুহূর্তে মাটিতে পাকিস্তানের সেনাবাহিনীর অন্যান্য জেনারেলরা একটি সিদ্ধান্ত নিচ্ছেন, তারা প্রধানমন্ত্রীর আদেশ মানবেন না। করাচি বিমানবন্দর সেনাবাহিনী দখল করে নিল। কন্ট্রোল টাওয়ার থেকে নতুন বার্তা গেল আকাশে, বিমান নাম। মাত্র কয়েক মিনিটের জ্বালানি বাকি ছিল তখন। সে রাতেই পাকিস্তানের ক্ষমতা বদলে গেল। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গৃহবন্দী হলেন, সংবিধান স্থগিত হল, টেলিভিশনে ঘোষণা এলো এবং সেই বিমানে থাকা মানুষটা, যিনি কয়েক ঘন্টা আগে ছিলেন একজন বরখাস্ত সেনা প্রধান, আকাশে ভাসমান, জ্বালানিহীন, ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া, তিনি হয়ে গেলেন পাকিস্তানের সর্বময় ক্ষমতার অধিকারী, জেনারেল পারভেজ মোশাররফ। পরবর্তী ৯ বছর তিনি পাকিস্তান শাসন করলেন এবং সেই ৯ বছর নিয়ে পাকিস্তানের মানুষ আজও দ্বিধায় আছেন। কেউ বলেন সেই সময়টা ছিল পাকিস্তানের সবচেয়ে স্থিতিশীল, সবচেয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অধ্যায়। কেউ বলেন সেই সময় পাকিস্তান এমন একটা গর্তে পড়ল যেখান থেকে আজও বের হতে পারেনি। বিন্দুর আজকের পর্বে আমরা সেই গল্পের প্রতিটা পরতে ঢুকব, কারণ মোশাররফের গল্প শুধু একজন সেনা শাসকের গল্প নয়, এটি একটি প্রশ্নের গল্প। যখন একটা দেশ সংকটে থাকে তখন একজন শক্তিশালী সামরিক নেতা কি সমাধান, নাকি নতুন সংকটের জন্ম? পারভেজ মোশাররফের জন্ম ১৯৪৩ সালে দিল্লিতে। তখন ভারত এবং পাকিস্তান একই দেশ, ব্রিটিশ ভারত। ১৯৪৭ সালে দেশ ভাগ হল। মোশাররফের পরিবার উর্দুভাষী মুসলিম, যাদের বলা হয় মুহাজির। দিল্লি থেকে পাকিস্তানে চলে এলেন, বয়স তখন মাত্র ৪। এই উদ্বাস্তু পরিচয়টা পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তান মূলত পাঞ্জাবি, সিন্ধি, পাঠান এবং বালুচ জাতিগোষ্ঠীর দেশ। মুহাজিররা যারা ভারত থেকে এসেছেন তারা একটা আলাদা শ্রেণী, যাদের অনেকেই করাচিতে বসতি স্থাপন করেছিলেন। মোশাররফ বড় হলেন করাচিতে, কিছুদিন তুরস্কেও থাকলেন, কারণ তার বাবা তুরস্কে পাকিস্তানি দূতাবাসে কাজ করতেন। তুরস্কে থাকার অভিজ্ঞতা তার মধ্যে একটা গভীর প্রভাব রেখে গেল। তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কের প্রতি গভীর শ্রদ্ধা। আতাতুর্ক ছিলেন এমন একজন নেতা যিনি একটা ধর্মীয় খিলাফতকে ভেঙে একটা সেকুলার আধুনিক রাষ্ট্র বানিয়েছিলেন, সেনাবাহিনী দিয়ে এবং প্রয়োজনে কঠোর হাতে। মোশাররফের মনে এই মডেলটা গেঁথে গিয়েছিল, একটা শক্তিশালী সেকুলার আধুনিক মুসলিম রাষ্ট্র যেটা সেনাবাহিনী দ্বারা পরিচালিত এবং রক্ষিত। তিনি সেনাবাহিনীতে যোগ দিলেন, বিভিন্ন পদে কাজ করলেন। ১৯৬৫ এবং ১৯৭১ সালের যুদ্ধে অংশ নিলেন, বিশেষ বাহিনীতে কাজ করলেন। ১৯৯৮ সালে তাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এই নিয়োগে একটা হিসাব ছিল, মোশাররফ মুহাজির, পাঞ্জাবি সামরিক নেতৃত্বের মূলধারার বাইরে। শরীফ ভেবেছিলেন এমন একজন সেনা প্রধান যার ক্ষমতার ভিত্তি দুর্বল, তিনি সহজে নিয়ন্ত্রণযোগ্য হবেন। কিন্তু এই হিসাব সম্পূর্ণ ভুল প্রমাণিত হল। ১৯৯৯ সালের শুরুতে কাশ্মীরের কার্গিল অঞ্চলে পাকিস্তানের সৈন্য এবং তাদের সমর্থিত মিলিশিয়া নিয়ন্ত্রণ রেখা পার হয়ে ভারতীয় ভূখণ্ডে উঁচু পার্বত্য চৌকি দখল করল। এই অভিযানের পরিকল্পনা করেছিলেন মোশাররফ, তখনকার সেনা প্রধান, কয়েকজন সিনিয়র জেনারেলের সাথে। কিন্তু একটা প্রশ্ন আছে যা আজও বিতর্কিত। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কি জানতেন? মোশাররফ বলেন শরীফ পুরোপুরি জানতেন এবং অনুমোদন দিয়েছিলেন। শরীফ বলেন তাকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিল এবং যখন তিনি জানলেন তখন পরিস্থিতি সামাল দিতে আমেরিকা যেতে হলো। এই দুই বর্ণনার মধ্যে কোনটা সত্যি? এটা পাকিস্তানের সিভিল মিলিটারি সম্পর্কে একটা মৌলিক প্রশ্ন। কার্গিল যুদ্ধের ফলাফল পাকিস্তানের জন্য বিপর্যয়কর হলো। ভারত পাল্টা আক্রমণ করল, আন্তর্জাতিক চাপ এলো, আমেরিকা স্পষ্টভাবে ভারতের পক্ষে দাঁড়ালো। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে এই সংঘাত যুদ্ধের রূপ নিলে কি হতে পারে সে আশঙ্কায় শরীফ ওয়াশিংটনে গেলেন। আমেরিকার চাপে পাকিস্তানি সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিলেন। এই প্রত্যাহার সেনাবাহিনীর কাছে অপমানজনক মনে হলো, কারণ যে সৈন্যরা উঁচু পাহাড়ে জীবন বাজি রেখে অবস্থান নিয়েছিল তাদের একতরফাভাবে সরিয়ে নেওয়া হলো এবং সে সিদ্ধান্ত নিল একজন বেসামরিক প্রধানমন্ত্রী, তাও আবার ওয়াশিংটনে বসে। মোশাররফ এবং সেনাবাহিনীর কাছে এটা ছিল বিশ্বাসঘাতকতা। শরীফের কাছে মোশাররফের কার্গিল পরিকল্পনা ছিল বিশ্বাসঘাতকতা। দুজনের মধ্যে সম্পর্ক আর মেরামতযোগ্য রইল না এবং কয়েক মাসের মধ্যে যা ঘটল সেটাই সে বিমানের গল্প, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। ১৯৯৯ সালের ১২ অক্টোবর অভ্যুত্থানের পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। পাকিস্তানের রাস্তায় মানুষ মিষ্টি বিতরণ করল। এটা শুনতে অবিশ্বাস্য মনে হতে পারে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকারকে সরিয়ে সামরিক শাসন এলো আর মানুষ উদযাপন করছে। কিন্তু এটা বুঝতে হলে নওয়াজ শরীফের তখনকার সরকারের অবস্থা বুঝতে হবে। শরীফের দ্বিতীয় মেয়াদে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে তিনি ক্রমশ স্বৈরাচারী আচরণ করছিলেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অপসারণের চেষ্টা করেছিলেন। তার সমর্থকরা সুপ্রিম কোর্টের ভবনে চড়াও হয়েছিল। মিডিয়ার উপর চাপ বাড়ছিল, অর্থনীতি ভেঙে পড়ছিল, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে। এই পরিস্থিতিতে অনেক পাকিস্তানি ক্লান্ত ছিলেন গণতন্ত্রের নামে যে বিশৃঙ্খলা চলছিল তা থেকে। মোশাররফ ক্ষমতা নেয়ার পর নিজেকে প্রধান নির্বাহী বলেন, প্রেসিডেন্ট নয়। এমনকি প্রথমে প্রেসিডেন্টও বহাল রাখলেন আনুষ্ঠানিকভাবে। তিনি বললেন তার লক্ষ্য 7টি দফা: দুর্নীতি দূর করা, অর্থনীতি পুনরুদ্ধার করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং পরিশেষে গণতন্ত্রে ফিরে যাওয়া। আন্তর্জাতিক প্রতিক্রিয়া মিশ্র ছিল। গণতান্ত্রিক বিশ্ব নিন্দা করল, কমনওয়েলথ পাকিস্তানের সদস্যপদ স্থগিত করল। কিন্তু একটা ঘটনা যেটা মোশাররফের নিজের পরিকল্পনায় ছিল না, তার পুরো শাসনকালের গতিপথ নির্ধারণ করে দিল। 2001 সালের 11 সেপ্টেম্বর 9/11-এর পরের দিনগুলোতে আমেরিকা একটা তালিকা তৈরি করল কোন কোন দেশের সহযোগিতা দরকার আফগানিস্তানে অভিযান চালাতে। পাকিস্তান সেই তালিকার শীর্ষে, কারণ আফগানিস্তান এবং তালেবানের সাথে পাকিস্তানের গভীর সম্পর্ক ছিল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI তালেবান তৈরিতে এবং টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আমেরিকা পাকিস্তানকে একটা প্রস্তাব দিল, যেটা আসলে প্রস্তাব নয়, আলটিমেটাম। আমেরিকার তৎকালীন উপপররাষ্ট্রমন্ত্রী রিচার্ড আর্মিটেজ পাকিস্তানের ISI প্রধানকে বলেছিলেন বলে জানা যায়, হয় আমাদের সাথে নয় আমাদের বিরুদ্ধে, এবং আমাদের বিরুদ্ধে গেলে পাকিস্তানকে বোমা মেরে পাথর যুগে পাঠিয়ে দেয়া হবে। এই হুমকি কতটা সত্য আর কতটা অতিরঞ্জিত সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু মোশাররফ পরে নিজের আত্মজীবনীতে এই কথাগুলো উল্লেখ করেছেন। মোশাররফ একটা সিদ্ধান্ত নিলেন যেটা পাকিস্তানের ভবিষ্যৎ বদলে দিল। তিনি আমেরিকার সাথে গেলেন। এই সিদ্ধান্তটার ফল ছিল দ্বিমুখী। একদিকে পাকিস্তান হয়ে উঠল আমেরিকার নন ন্যাটো প্রধান মিত্র, বিলিয়ন ডলারের সামরিক ও অর্থনৈতিক সাহায্য এলো। পাকিস্তানের অর্থনীতি যেটা ধসে পড়েছিল সেটা স্থিতিশীল হলো। অন্যদিকে পাকিস্তান নিজেকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলল, যেটা থেকে আজও বের হতে পারেনি। কারণ পাকিস্তানের প্রতিষ্ঠান, বিশেষত ISI, দশকের পর দশক ধরে তালেবান এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীকে কৌশলগত সম্পদ হিসেবে দেখেছে আফগানিস্তানে ভারতের প্রভাব ঠেকাতে, কাশ্মীরে ভারতের বিরুদ্ধে চাপ তৈরি করতে। এই গোষ্ঠীগুলোকে ব্যবহার করা হয়েছে। হঠাৎ করে এই একই গোষ্ঠীগুলোকে শত্রু বলতে হবে আমেরিকার চাপে। এই দ্বৈততা, প্রকাশ্যে আমেরিকার সাথে সন্ত্রাস বিরোধী যুদ্ধে যোগ দেওয়া কিন্তু গোপনে পুরনো সম্পর্ক বজায় রাখা, এটাই মোশাররফের আমলে সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠল, এবং এটাই পরবর্তীতে পাকিস্তানের ভেতরে এক ভয়াবহ সহিংসতার বীজ বপন করল। মোশাররফের শাসনামলের অর্থনৈতিক রেকর্ড নিয়ে কথা বললে তার সমর্থকরা একটা কথা বারবার বলেন, সে সময় পাকিস্তানের অর্থনীতি বছরে 7% হারে বাড়ত, এবং এই দাবিটা মূলত সত্য। 2002 থেকে 2007 সালের মধ্যে পাকিস্তানের অর্থনীতি দ্রুত বাড়ল। কয়েকটা কারণ ছিল। প্রথমত, 9/11 পরবর্তী আমেরিকান সাহায্য, বিলিয়ন ডলারের অনুদান এবং ঋণ মওকুফ, যা পাকিস্তানের আর্থিক সংকট দূর করল। দ্বিতীয়ত, প্রবাসী আয়। 9/11-এর পরে অনেক পাকিস্তানি প্রবাসী পশ্চিমা দেশগুলোতে নিরাপত্তার কারণে তাদের অর্থ দেশে ফেরত পাঠাতে শুরু করলেন, কারণ পশ্চিমে মুসলিম সম্পদের উপর নজরদারি বাড়ছিল। তৃতীয়ত, শাহাকাত আজিজ, একজন প্রাক্তন সিটি ব্যাংক এক্সিকিউটিভ, অর্থমন্ত্রী এবং পরে প্রধানমন্ত্রী হয়ে আর্থিক সংস্কার করলেন। বেসামরিকীকরণ এগোলো, ব্যাংকিং খাত শক্তিশালী হলো, ইস্ট মার্কেট চাঙ্গা হলো। পাকিস্তানের শহুরে মধ্যবিত্ত শ্রেণীর জন্য এই সময়টা ছিল আশার সময়। মোবাইল ফোন সাশ্রয়ী হলো, বেসরকারি টেলিভিশন চ্যানেল বিস্ফোরিত হলো। মোশাররফের আমলে মিডিয়ার স্বাধীনতা উল্লেখযোগ্যভাবে বাড়ল, যেটা পরে তার বিরুদ্ধেই ব্যবহার হবে। শপিং মল তৈরি হলো, রেস্তোরাঁ ভরে গেল, কিন্তু এই বৃদ্ধির নিচে কিছু সমস্যা লুকিয়েছিল। এই বৃদ্ধি ছিল মূলত ভোগ নির্ভর, উৎপাদন বা রপ্তানি ভিত্তিক নয়। বিদেশি সাহায্য এবং প্রবাসী আয়ের উপর নির্ভরশীল প্রবৃদ্ধি দীর্ঘমেয়াদে টেকসই নয়। কৃষিখাত উপেক্ষিত থেকে গেল। গ্রামীণ পাকিস্তান শহুরে উন্নতির ভাগ পেল না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অর্থনৈতিক প্রবৃদ্ধি একটা মৌলিক সমস্যার সমাধান করেনি। পাকিস্তানের কর আদায়ের হার পৃথিবীর সবচেয়ে কম দেশগুলোর একটা। ধনী শ্রেণী কর দেয় না। এই কাঠামোগত সমস্যা মোশাররফ স্পর্শ করেননি, কারণ সেটা স্পর্শ করতে গেলে যে শ্রেণীর স্বার্থে আঘাত লাগত, সেই শ্রেণী তার শাসনের ভিত্তি। মোশাররফ চলে যাওয়ার পরে যখন বৈশ্বিক আর্থিক সংকট এলো 2008 সালে, এই দুর্বল ভিত্তির উপর দাঁড়ানো অর্থনীতি দ্রুত ধসে পড়ল। 2007 সালের জুলাই মাস, ইসলামাবাদের কেন্দ্রে রাজধানীর হৃদয়ে লাল মসজিদ। বহু বছর ধরে এই মসজিদ এবং সংলগ্ন মাদ্রাসা একটি কট্টরপন্থী আন্দোলনের কেন্দ্র হয়ে উঠেছিল। মাদ্রাসার ছাত্ররা অনেকেই অস্ত্রসজ্জিত। শহরে মোরাল পুলিশিং শুরু করেছিল। সিডির দোকান আক্রমণ, একটা চীনা মেসেজ পার্লারে অভিযান চালিয়ে কর্মীদের অপহরণ। এই ঘটনাগুলো রাজধানীর একদম কেন্দ্রে ঘটছিল, রাষ্ট্রের চোখের সামনে। মোশাররফ সরকার মাসের পর মাস এটা সহ্য করল, কারণ মসজিদের নেতাদের সাথে সরকারের পুরনো সম্পর্ক ছিল এবং সরাসরি সংঘাত এড়াতে চাইছিল। কিন্তু পরিস্থিতি এমন এক জায়গায় গেল যে আর এড়ানো গেল না। সেনাবাহিনী মসজিদ ঘিরে ফেলল। কয়েকদিন অবরোধের পর সরাসরি অভিযান হলো, অপারেশন সাইলেন্স। শতাধিক মানুষ মারা গেলেন, ছাত্র, শিক্ষক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। এই ঘটনার প্রতিক্রিয়া ছিল বিস্ফোরক। পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে এবং সোয়াত
উপত্যকায় থাকা জঙ্গি সংগঠনগুলো এটাকে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে নিল। তেহরিকি তালিবান পাকিস্তান মানে টিটিপি গঠিত হলো এই সময়ের আশেপাশে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে একত্রিত করে। আত্মঘাতী বোমা হামলা যেটা আগে পাকিস্তানে বিরল ছিল সেটা এখন প্রতি সপ্তাহের ঘটনা হয়ে উঠল। সেনাবাহিনীর ঘাঁটি, পুলিশ স্টেশন, বাজার, মসজিদ কোনো জায়গায় নিরাপদ রইল না। এখানে একটা গভীর প্রশ্ন উঠে আসে, মোশাররফ যে দ্বৈত নীতি নিয়েছিলেন, একদিকে আমেরিকার সাথে সন্ত্রাস বিরোধী যুদ্ধে অংশগ্রহণ, অন্যদিকে কিছু জঙ্গি গোষ্ঠীর সাথে পুরনো সম্পর্ক বজায় রাখা, এই দ্বৈততা লাল মসজিদের মতো ঘটনায় ফেটে পড়ল। রাষ্ট্র যখন ভালো তালেবান এবং খারাপ তালেবানের মধ্যে পার্থক্য করার চেষ্টা করে, যাদের নিয়ন্ত্রণ করা যায় তাদের রাখা, যারা নিয়ন্ত্রণের বাইরে তাদের দমন করা, তখন সেই সীমারেখা একসময় ভেঙে পড়ে। পাকিস্তান সেই ভাঙনের মূল্য দিয়েছে এবং এখনও দিচ্ছে। মোশাররফ পরবর্তী বছরগুলোতে এবং তার উত্তরসূরিদের আমলে পাকিস্তানের সন্ত্রাসী হামলায় মারা গেছেন কয়েক হাজার মানুষ, সাধারণ নাগরিক, সৈনিক, পুলিশ। 2014 সালে পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে হামলায় 150-রও বেশি শিশু মারা গেছে। এই ঘটনার শিকড়ও এই সময়ের নীতিতে। 2007 সাল, মোশাররফের ক্ষমতায় তখন প্রায় 8 বছর এবং সেই বছরই তার শাসনের ভিত নড়ে যেতে শুরু করল। মার্চ মাসে মোশাররফ পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করলেন। কেন? সরকারি কারণ ছিল অসদাচরণ, কিন্তু আসল কারণ ছিল ভিন্ন। প্রধান বিচারপতি চৌধুরী সুপ্রিম কোর্টে এমন কিছু মামলা শুনছিলেন যেগুলো সরকারের জন্য অস্বস্তি ছিল। গুমের শিকার মানুষদের মামলা, বেসরকারীকরণের বিতর্কিত চুক্তি নিয়ে মামলা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোশাররফ সেই বছর প্রেসিডেন্ট নির্বাচনে আবার দাঁড়াতে চাইছিলেন এবং সেনা প্রধানের পদ ধরে রেখে, যেটা সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ ছিল। প্রধান বিচারপতি এ বিষয়ে রায় দিতে পারতেন। মোশাররফ আগেভাগেই তাকে সরিয়ে দিলেন, কিন্তু এ সিদ্ধান্ত একটা প্রতিক্রিয়া তৈরি করল যেটা মোশাররফ আশা করেননি। আইনজীবীরা রাস্তায় নামলেন। এ আন্দোলন উকিল আন্দোলন নামে পরিচিত, পাকিস্তানের ইতিহাসে অভূতপূর্ব। কালো কোট পরা আইনজীবীরা মাসের পর মাস বিক্ষোভ করলেন, রাস্তা অবরোধ করলেন, পুলিশের লাঠির সামনে দাঁড়ালেন। এ আন্দোলন শুধু আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকল না, মধ্যবিত্ত শ্রেণী, মিডিয়া, ছাত্র সবাই যোগ দিলেন। এবং এখানেই মোশাররফের নিজের আমলে গড়ে ওঠা স্বাধীন মিডিয়া তার বিরুদ্ধে কাজ করল। প্রতিটা বিক্ষোভ, প্রতিটা পুলিশি দমন লাইভ সম্প্রচারিত হলো। প্রধান বিচারপতি চৌধুরীকে পরে সুপ্রিম কোর্ট পুনর্বহাল করল। মোশাররফের জন্য এটা একটা বিরাট রাজনৈতিক পরাজয়, কিন্তু মোশাররফ থামলেন না। নভেম্বর 2007 তিনি জরুরি অবস্থা জারি করলেন, কার্যত সংবিধান আবার স্থগিত করলেন। এবার শুধু রাজনৈতিক বিরোধী নয়, পুরো বিচার বিভাগকে লক্ষ্য করলেন। 60 জনেরও বেশি বিচারপতিকে গৃহবন্দী করা হলো। যারা নতুন শপথ নিতে অস্বীকার করলেন তাদের অপসারণ করা হলো। এই পদক্ষেপ মোশাররফের ভাবমূর্তির সবচেয়ে বড় ক্ষতি করল, কারণ এতদিন তার সমর্থকরা বলতেন তিনি একজন আলোকিত মধ্যপন্থী, আধুনিক সংস্কারপন্থী, পশ্চিমা মূল্যবোধে বিশ্বাসী। কিন্তু বিচার বিভাগের উপর এই আক্রমণ দেখালো শেষ পর্যন্ত তিনি ক্ষমতা ধরে রাখার জন্য সংবিধান ভাঙতে দ্বিধা করেন না, যেমনটা পাকিস্তানের আগের সব সামরিক শাসকরা করেছেন। 2007 সালের অক্টোবর, বেনজির ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পিপিপি দলের নেত্রী, 8 বছরের স্বনির্বাসন শেষে দেশে ফিরলেন। এই প্রত্যাবর্তনের পেছনে ছিল আমেরিকার মধ্যস্থতা। ওয়াশিংটন চাইছিল একটা ক্ষমতা ভাগাভাগি ব্যবস্থা। মোশাররফ প্রেসিডেন্ট থাকবেন, ভুট্টো প্রধানমন্ত্রী হবেন। এই ব্যবস্থায় সামরিক শাসনের একটা গণতান্ত্রিক মুখোশ পরানো যাবে এবং আমেরিকা একসাথে দুই শক্তির সঙ্গে কাজ করতে পারবে। কিন্তু ভুট্টো ফেরার দিনই করাচিতে তার গাড়িবহরে আত্মঘাতী হামলা হলো। প্রায় 150 জন মারা গেলেন। ভুট্টো নিজে বাঁচলেন 2 মাস পরে, 27 ডিসেম্বর 2007। রাওয়ালপিন্ডিতে একটা নির্বাচনী সমাবেশ শেষে ভুট্টো তার গাড়ির ছাদ দিয়ে মাথা বের করে সমর্থকদের অভিবাদন জানাচ্ছিলেন। গুলি চলল, তারপর বিস্ফোরণ। বেনজির ভুট্টো নিহত হলেন। পুরো পাকিস্তান স্তব্ধ হয়ে গেল। এই হত্যাকাণ্ডের পেছনে কে, এই প্রশ্নের উত্তর আজও সম্পূর্ণ স্পষ্ট নয়। সরকারি তদন্তে তেহরিকি তালেবান পাকিস্তানকে দায়ী করা হয়েছিল, কিন্তু ভুট্টোর দল এবং তার স্বামী আসিফ আলী জারদারি বারবার ইঙ্গিত দিয়েছেন যে রাষ্ট্রের ভেতর থেকে কিছু শক্তিও জড়িত থাকতে পারে। নিরাপত্তা বাহিনী সেদিন পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি এবং ঘটনাস্থল অস্বাভাবিকভাবে দ্রুত পরিষ্কার করে ফেলা হয়েছিল, যা প্রমাণ নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ। মোশাররফ ব্যক্তিগতভাবে এই হত্যাকাণ্ডে জড়িত এমন কোনো প্রমাণ নেই, কিন্তু তার সরকারের ব্যর্থতা, একজন সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের শীর্ষ নেতাকে যথেষ্ট নিরাপত্তা দিতে না পারা, এটা তার শাসনের নৈতিক কর্তৃত্বে চূড়ান্ত আঘাত হানল। 2008 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হলো। মোশাররফের সমর্থিত দল ভয়াবহভাবে হারল। পিপিপি এবং পিএমএলএন জোট সরকার গঠন করল। মোশাররফ আরও কয়েক মাস প্রেসিডেন্ট পদে রইলেন, কিন্তু ক্ষমতাহীন। নতুন সরকার তার বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করল। আগস্ট 2008 মোশাররফ পদত্যাগ করলেন, পরে দেশ ছাড়লেন, প্রথমে যুক্তরাজ্যে, পরে দুবাই। 2013 সালে তিনি সাহস করে পাকিস্তানে ফিরেছিলেন রাজনীতিতে অংশ নিতে, কিন্তু গ্রেফতার হলেন, বিভিন্ন মামলায় মুখোমুখি হলেন এবং 2026 সালে আবার দেশ ছাড়লেন, এবার চিরতরে। 2023 সালে দুবাইতে তার মৃত্যু হলো, দেশে আর ফেরা হয়নি। এখন মূল প্রশ্নে আসা যাক, মোশাররফ কি পাকিস্তানকে স্থিতিশীল করেছিলেন নাকি গভীর সংকটে ফেলেছিলেন? উত্তরটা দুটোই, এবং এই দুটো একে অপরের সাথে জড়িত।
মোশাররফের শাসনামলে পাকিস্তান যে অর্থনৈতিক প্রবৃদ্ধি পেয়েছিল, যে আন্তর্জাতিক মর্যাদা ফিরে পেয়েছিল 90-এর দশকের বিচ্ছিন্নতা থেকে, এগুলো বাস্তব। অনেক পাকিস্তানি যারা সেই সময়টা মনে করেন তাদের কাছে এটা ছিল একটা স্বস্তির সময়, অন্তত শহুরে জীবনে। কিন্তু এই স্থিতিশীলতা ছিল ভঙ্গুর এবং ধারে নেওয়া। 9/11 পরবর্তী আমেরিকান অর্থ একটা সাময়িক স্বস্তি দিয়েছিল, কাঠামোগত সমস্যার সমাধান করেনি। আমেরিকার সাথে যে দ্বৈত সম্পর্ক, প্রকাশ্যে মিত্র, গোপনে পুরনো জঙ্গি সম্পর্ক বজায় রাখা, সেই দ্বৈততা পাকিস্তানের ভেতরে এমন এক সহিংসতার আগুন জ্বালালো যেটা পরের 1.5 দশকে 50,000-এরও বেশি পাকিস্তানির প্রাণ নিয়েছে। লাল মসজিদে অভিযান এবং তার পরিণতি দেখালো, রাষ্ট্র যখন জঙ্গিবাদকে বেছে বেছে ব্যবহার করার চেষ্টা করে তখন সেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবং বিচার বিভাগের উপর আক্রমণ দেখালো আলোকিত মধ্যপন্থী ভাবমূর্তির নিচে শেষ পর্যন্ত একই পুরনো প্যাটার্ন, ক্ষমতা ধরে রাখার জন্য সংবিধান লঙ্ঘন। কিন্তু এর চেয়েও গভীর একটা প্রশ্ন আছে। মোশাররফের পুরো 9 বছর এবং তার আগে এবং পরের সামরিক ও বেসামরিক সরকারগুলো একটি মৌলিক সমস্যার সমাধান করতে পারেনি। পাকিস্তানের সেনাবাহিনী এবং বেসামরিক সরকারের মধ্যে ক্ষমতার সম্পর্কটা কখনো স্থিতিশীল হয়নি। প্রতিবার একজন বেসামরিক নেতা সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বে যান, তাকে সরানো হয়। প্রতিবার একজন সামরিক শাসক ক্ষমতায় আসেন, তিনি প্রতিশ্রুতি দেন এটা সাময়িক, কিন্তু বছরের পর বছর থেকে যান এবং শেষমেশ এমন একটা সংকটে পদত্যাগ করতে বাধ্য হন যেটা তিনি নিজেই তৈরি করেছেন। মোশাররফ এই চক্রের একটা অধ্যায় মাত্র। তার আগে আইয়ুব খান, ইয়াহিয়া খান, জিয়াউল হক, একই গল্প। তারপর ইমরান খানের পতন, যেটা আমরা আগের একটা পর্বে আলোচনা করেছি, সেখানেও সেই একই সেনাবাহিনীর ছায়া। মোশাররফ নিজে একবার বলেছিলেন, পাকিস্তানের সেনাবাহিনী একমাত্র প্রতিষ্ঠান যেটা কাজ করে। এই কথাটায় একটা তিক্ত সত্য আছে। পাকিস্তানের সেনাবাহিনী সত্যি দেশের সবচেয়ে সংগঠিত প্রতিষ্ঠান, কিন্তু এই কথাটাই পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যার বর্ণনা। কারণ একটা দেশে যদি শুধু একটা প্রতিষ্ঠান কাজ করে, সংসদ না, বিচার বিভাগ না, রাজনৈতিক দল না, শুধু সেনাবাহিনী, তাহলে সেই দেশ কখনো একটা স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠতে পারে না। মোশাররফ পাকিস্তানকে কয়েক বছরের জন্য একটা ঝকঝকে চেহারা দিয়েছিলেন, কিন্তু সেই চেহারার নিচে যে কাঠামোগত সমস্যা, সিভিল মিলিটারি ভারসাম্যহীনতা, জঙ্গিবাদের সাথে রাষ্ট্রের দ্বৈত সম্পর্ক, কর না দেওয়া অভিজাত শ্রেণী, দুর্বল প্রতিষ্ঠান, এগুলোর কোনোটি তিনি সমাধান করেননি, বরং কিছু ক্ষেত্রে আরও গভীর করেছেন। এবং সেই গর্ত থেকে পাকিস্তান আজও বের হওয়ার চেষ্টা করছে। সে বিমানটার কথা মনে আছে, যেটা 1999 সালে করাচির আকাশে চক্কর কাটছিল, জ্বালানি ফুরিয়ে আসছিল, ল্যান্ডিংয়ের অনুমতি ছিল না। পাকিস্তান এখনো অনেকটা সেরকম চক্কর কাটছে, জ্বালানি কমছে এবং কোথায় নামবে সেটা এখনো নির্ধারণ হয়নি।